দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। যা চাইছেন দিয়ে দেবো, যত চাইছেন দিয়ে দেবো, শুধু আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন শুধু। আরে মেসোমশাই, কেমন আছেন? তোমার কি খবর? আমার ওই চলছে, আসলে পাড়ায় রক্তদান শিবির আছে তো, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। খুব ভালো। আচ্ছা, আপনাকে তো আজকাল দেখতে পাই না, মাসিমাকেও তো দেখতে পাই না, শরীর টরীর ঠিক আছে তো? এই বয়সে শরীর যেমন থাকে সেরকমই আছে, বয়স তো কম হলো না, চলে যাওয়ার সময় তো এসেই গেছে। তবে কি জানো, এই বয়সে যে এরকম বিপদে পড়তে হবে এটা কোনোদিন ভাবিনি বিশু। কেন, কি হয়েছে? আর বলো না, আর একটু হলেই জেল খাটার উপক্রম হয়েছিল। মানে? সপ্তাহখানেক আগে সর্বনাশ! আপনি কোন ফাঁদে পা দিয়েছেন জানেন মেসোমশাই? আমি তো এত কিছু বুঝি না বিশু। আপনি এক কাজ করুন মেসোমশাই, আপনি এখন বাড়ি যান, সন্ধেবেলা আমি আপনাকে নিয়ে থানায় যাব। থানা? এখন আর এছাড়া কোনো উপায় নেই মেসোমশাই, পুলিশের দ্বারস্থ হতেই হবে। ভালো করেছেন আপনারা আমাদের কাছে এসছেন, কিন্তু এটা নিয়ে যে এত সর্বস্তরের প্রচার চলছে, টিভিতে রেডিওতে বারবার করে সাবধান করা হচ্ছে, সেসব কখনো আপনার নজরে পড়েনি? টিভি দেখি না স্যার আমি, ওই আমার স্ত্রী মাঝে মধ্যে সিরিয়াল টিরিয়াল দেখে আর কি। কেন, আপনাদের ছেলে মেয়ে নেই? আমার একমাত্র ছেলে, বৌমা আর নাতনিকে নিয়ে ওরা মুম্বাইতে থাকে, ওই সপ্তাহে 3-4 বার কথাবার্তা হয়। আসলে ওরা এত ব্যস্ত থাকে। আর আত্মীয় স্বজন? না, সেইভাবে কারোর সাথে যোগাযোগ নেই এখন। আমার এক মাস্তুতো ভাই আছে সুব্রত, ঝাড়খণ্ডের মধুপুরে থাকে, ওই মাঝে মধ্যে ফোন টোন করে খবর টবর নেয়, আর বাকি সেরকম কেউ না। আচ্ছা মনোজবাবু, আপনি কিসে চাকরি করতেন? আমি একটা প্রাইভেট ফার্মে ছিলাম স্যার। কত বছর হলো রিটায়ার করেছেন? হ্যাঁ, তা 18 বছর হবে। আচ্ছা, এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা আমাকে ঠিক করে বলুন তো। আসলে সেদিন ব্যাংক থেকে ফেরার পর থেকে শরীরটা বেশ টায়ার্ড লাগছে, দুপুরে রোদটা লেগে গেছে মনে হয়। যাক, একটা বড় কাজ হয়েছে, 2টো ফিক্সড ডিপোজিট হয়ে গেছে, আর একটা করব, ওটাও ওই চিত্রাকেই নমিনি করে দেবো। কারণ কাল যদি আমার কিছু হয়ে যায়, বাবু যে চিত্রাকে মুম্বাইতে নিয়ে গিয়ে রাখবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তাছাড়া বৌমা না চাইলে তো মাসের টাকাটাও চিত্রাকে আর পাঠাবে না। তখন চিত্রা যাতে বিপদে না পড়ে, অর্থাভাবে কষ্ট না করতে হয় চিত্রাকে, তার জন্যই এই ব্যবস্থাটা করলাম। যাক, আর একটা ফিক্সড ডিপোজিট করলেই আমার কাজটা মিটে যায়। মাসে যেটা পাবে ওর খুব ভালোভাবেই চলে যাবে, ওষুধ বিষুধের খরচ আর নিজের খরচ দিয়ে। হ্যাঁ, শান্তিতে যেতেও পারবো।
এত রাতে কে ফোন করেছে? ভিডিও কল? কে করেছে? একটা অচেনা নাম্বার। অচেনা নাম্বার? মনোজ রায়। আপনি? আমি মুম্বাইয়ের ফোর্ট পুলিশ স্টেশন থেকে বলছি। পুলিশ স্টেশন? আজ সকালে এখানকার কাস্টম ডিপার্টমেন্ট একটা পার্সেল সিজ করেছে। হ্যাঁ, তো পার্সেলটা ইরানের রাজধানী তেহরানে পাঠানো হচ্ছিল। এসব কথা আমায় বলছেন কেন? ওই পার্সেলের ভেতরে হেরোইন পাওয়া গেছে মনোজবাবু। আর সেন্ডার হিসাবে আপনার ছেলের নাম ঠিকানা দেওয়া আছে। কি করে সম্ভব? তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? কিন্তু কিন্তু আমার ছেলে ইরানে কাউকে পার্সেল পাঠাতে যাবে কেন? তাও আর হিরোইন ভর্তি পার্সেল? বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। আপনার ছেলে না পাঠালে পার্সেলে আপনার ছেলের নাম আর আপনার ঠিকানা এলো কি করে? নাম মানে? আপনার ছেলের নামে আমাদের থানায় একটা এফআইআর দায়ের হয়েছে। আর আমরা শিওর যে এই কাজে আপনার ছেলে একা না, আপনিও সমানভাবে পার্টনারশিপে আছেন। সে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নগড়া করে কোনো লাভ নেই মনোজ রায়। আমরা পুলিশ তো, আমরা সব বুঝি। বিশ্বাস করুন আমার ছেলে এরকম কাজ করতে পারে না। এখন এসব বলে কোনো লাভ নেই ম্যাডাম। এখন বলুন যে আপনি কি করবেন মনোজ রায়? কি করবো মানে? মানে আমরা কলকাতায় গিয়ে আপনাকে অ্যারেস্ট করব, নাকি আপনি মুম্বাই এসে আমাদের কাছে সারেন্ডার করবেন? আমাকে অ্যারেস্ট করবেন কেন? কারণ আপনার মদতেই আপনার ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। না না, আমি নির্দোষ। আমার বয়স প্রায় 80-র কাছাকাছি। আমি এই ধকল সহ্য করতে পারবো না। কিন্তু আপনি যে ক্রাইমটা করেছেন তার জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে। মরে যাবো স্যার, মরে যাবো। আমি এই বয়সে জেল কাটতে চাই না স্যার। কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন স্যার। একটা উপায় আছে। কি উপায়? আপনি চাইলে ব্যাপারটা সেটেল করতেই পারি। কিভাবে? আপনি কিছু রুপিয়ে দিলে আমরা আপনার কেসটা চেপে দিতে পারি। টাকা? হ্যাঁ, মানে তবে খুব বেশি না। না না, টাকা পয়সা আমি দিতে পারবো না। এই এমন বলছো কেন? কি করছো তুমি? আরে আমাকে বলতে দাও না। যাদব, देखिए तो जरा। चल चल। माफ कर दीजिए सर, माफ कर दीजिए। मैंने कुछ नहीं किया। बाबा, बाबा को हमें बचाओ, हमें बचाओ। কে যাচ্ছে? কে যাচ্ছে? ওটা কার গলা? আপনার ছেলের গলা চিনতে পারছেন না? আমার ছেলে। ওকে আমরা ধরে এনেছি। আপনি টাকা না দিলে কিন্তু আমরা এনকাউন্টার করে দেব। ওরা যা বলছে মেনে নাও, যা চাইছে দিয়ে দাও। আমার বাবুর যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। না না, টাকা আমি দিয়ে দেবো, টাকা আমি দিয়ে দেবো। ওকে কিছু করবেন না আপনারা। কিন্তু কত টাকা দিতে হবে বলুন? আপনিই বলুন কত কি খরচা করতে পারবেন। আমি ওই 1025-এর মতো দিতে পারি। আরে এটা কি পকেট মারির কেস নাকি ট্রাফিক ভায়োলেশনের কেস? এটা নার্কোটিক্সের কেস মনোজবাবু।
এনটিভির কতগুলো ধারা আপনার আর আপনার ছেলের ওপর লাগবে তার কোনো আইডিয়া আছে? সারা জীবন তো জেলের মধ্যে পচে মরতে হবে, জীবনে বেরোতেও পারবেন না। আমি দিয়ে দেবো, কিন্তু কত? আপনাকে জানিয়ে দেওয়া হবে, তবে আজ এই মুহূর্ত থেকে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। আমরা না বলা পর্যন্ত কিন্তু কারোর ফোন ধরবেন না আর কাউকে ফোন করবেনও না। আর হ্যাঁ, এই ফোনটা যেন সুইচ অফ না হয় বা ভিডিও কলটা যেন ডিসকানেক্ট না হয় যতক্ষণ না আমরা আপনাকে ফ্রি ডিক্লেয়ার করছি, মনে থাকবে? তারপর তারপর ওরা 7 দিন আমাকে ডিজিটাল অ্যারেস্ট করে রেখেছিল, আমাকে, আমার স্ত্রীকেও। আর টাকার ব্যাপারটা? ওরা প্রথমে 1 কোটি বলেছিল। 1 কোটি? হ্যাঁ, আমি বললাম যে আমার সেভিংসে তো অত নেই, তো পরে ওরা একটা রফা করে আমার সাথে। কতই রফা হয়? 57 লাখ। আপনি টাকাটা দিয়ে দিয়েছেন? মানে দিতে বাধ্য হয়েছি। কিভাবে দিয়েছেন? ইউপিআই এর মাধ্যমে। একবারে পেমেন্ট করেছেন? না, 3 কিস্তিতে। ওদের ইউপিআই নম্বর কি ওরাই দিয়েছিল? 2টো নম্বর পাঠিয়েছিল। কিভাবে পাঠিয়েছিল আপনাকে নম্বর? ফোনে মেসেজ করে পাঠিয়েছিল। টাকাটা দিয়ে দেওয়ার পর ওদের কাছ থেকে কোনো কল, ভিডিও কল, মেসেজ সব কিছু আসেনি? না। এই 7 দিনে আপনি ছেলের সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করেননি? না, ছেলে কেন, আমি কাউকেই ফোন করিনি। আর তাছাড়া ওরা তো বলেছিল ছেলে তো ওদের কাস্টাডিতেই আছে, তাই আর। আপনার ছেলে 7 দিনে একবারও আপনাকে কল করেনি? একবার ফোন করেছিল, আমি ফোন কেটে দিয়েছিলাম, কারণ ওরা আমাকে বলেছিল ডিজিটাল অ্যারেস্ট হলে নাকি কাউকে ফোন করা যায় না, কারোর ফোন ধরাও যায় না, তাতে নাকি বিপদ আরও বাড়ে। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো এজেন্সি এরকমভাবে কাউকে ফোন বা ভিডিও কল করে ডিজিটাল অ্যারেস্ট করে না। কেউ অপরাধ করলে তার বাড়ি গিয়ে তাকে অ্যারেস্ট করা হয়। সে পলাতক হলে তাকে খুঁজে বের করে হাতে হাত কড়া পরানো হয়। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এটা জানেন না? আমি বয়স্ক মানুষ, অত শত বুঝি না। তা 7 দিন পর নিশ্চয়ই ছেলের সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি বললো ছেলে? ছেলে তো শুনে আকাশ থেকে পড়লো। আরে, বোম্বাই পুলিশ অ্যারেস্ট কেন? ওর সাথে কথাবার্তাই বলেনি। সানি, স্যার। তুমি আজকে একটা এফআইআর নিয়ে নাও। ওকে স্যার। মনোজবাবুর স্টেটমেন্ট রেকর্ড করো আর ওনার মোবাইল ফোনটাকে সিজ করো। রাইট স্যার। আর আমাদের সাইবার সেলেও একটা খবর পাঠাও, একটুও দেরি করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই সাইবার ক্রিমিনালদের ট্রেস করে গারদে পুরতে হবে। ওকে স্যার। স্যার ডেকেছিলেন?
হ্যাঁ সানি, কি জানা গেল আলটিমেটলি? স্যার, মনোজবাবুকে ভিওআইপি অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ভিডিও কলগুলো করা হয়েছিল। আইপি অ্যাড্রেস ট্রেস করা গেছে? না স্যার, যেহেতু ক্লাউড সার্ভার মিডিয়ামের মাধ্যমে কলগুলো এসেছিল তাই আইপি অ্যাড্রেস ট্রেস করা সম্ভব নয়। তাহলে? স্যার, ক্লাউড সার্ভারের আইপি ট্র্যাক করা গেছে, কিন্তু সার্ভারটি আমাদের দেশের নয় স্যার। সর্বনাশ। হ্যাঁ স্যার, বিদেশি সার্ভার থেকে কলারের আইপি ট্র্যাক করা একরকম অসম্ভব। তাহলে আমাদের সাইবার সেল হাল ছাড়েনি স্যার। কি রকম? ভিকটিম মনোজ রায় 3 দফায় পেমেন্ট করেছিল। আপনি টাকাটা দিয়ে দিয়েছেন? মানে দিতে বাধ্য হয়েছি। কিভাবে দিয়েছেন? ইউপিআই এর মাধ্যমে। একবারে পেমেন্ট করেছেন? না, 3 কিস্তিতে। ওদের ইউপিআই নম্বর কি ওরাই দিয়েছিল? 2টো নম্বর পাঠিয়েছিল। কিভাবে পাঠিয়েছিল আপনাকে নম্বর? ওই ফোনে মেসেজ করে পাঠিয়েছিল। রাইট, 3 দফায় পেমেন্ট করেছিল ইউপিআই এর মাধ্যমে। হ্যাঁ স্যার, আমরা সেই 2টো ইউপিআই নাম্বারের সূত্র ধরে 2টো ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছি। কোথাকার অ্যাকাউন্ট? একটা উত্তর কলকাতার, আরেকটা দক্ষিণ কলকাতার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক? না স্যার, দুটোই প্রাইভেট। তাহলে এবার ব্যাংকে গিয়ে শুধু জানতে হবে অ্যাকাউন্ট দুটো কার কার নামে। আমরা এমনিতে গ্রাহকদের ডিটেলস কাউকে দিই না। কিন্তু এই রকম জঘন্য সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমরা সবসময় পুলিশ প্রশাসনের পাশে থাকি। দিন দেখি ডিটেলটা। হ্যাঁ, এটা আমাদেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। কার নামে আছে ব্যাংক অ্যাকাউন্টটা? অ্যাকাউন্টে খুলেছিল 3 বছর আগে দীপক পুরকায়স্থ নামের এক ব্যক্তি। গগন ঘোষ 2 বছর আগে অ্যাকাউন্ট খুলেছিল। ঠিকানাটা কি দেওয়া আছে? ওই তো এন্টালি। ডিটেল অ্যাড্রেসটা আমাদের দরকার। ওকে। হ্যাঁ, বলে দিচ্ছি। গগন ঘোষের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর। সে কি, দীপক বাবু মারা গেছেন? হ্যাঁ ম্যাডাম, ওই করোনাতেই মারা গেছেন। ও, তারপর থেকেই তো সংসারে অভাব। আমার ছেলে বৌমা নাতিকে নিয়ে আলাদা হয়ে গেল। সত্যি বলতে কি, আমি এখন দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না। আচ্ছা, আপনার স্বামী কি করতেন? ওই বাজারে একটা চালু এগরোল চাউমিনের দোকান ছিল। বাবা, তাহলে তো আপনার স্বামীর অ্যাকাউন্টে বেশ মোটা টাকাই জমা ছিল, কারণ ফাস্ট ফুডের দোকান যখন চালু ছিল তখন আমদানি তো বেশ ভালোই হতো। না ম্যাডাম, অ্যাকাউন্ট একটা ছিল, কিন্তু উনি সেই অ্যাকাউন্টে একজনকে ভাড়া দিয়েছিলেন। হোয়াট? অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ। কাকে দিয়েছিলেন? আমি ম্যাডাম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত শত জানি না। অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল? হ্যাঁ স্যার, দীপক পুরকায়স্থের স্ত্রী তো সেরকমই বলল। কিন্তু নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ভাড়া দেওয়া তো বেআইনি। অবশ্যই বেআইনি, কিন্তু কি জানেন স্যার, কি? কমিশনের লোভে অনেকেই এই গর্হিত কাজটা করে থাকে। সে তো দেখতেই পাচ্ছি। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে
সাইবার ফ্রডরা নিরীহ লোকেদের কাছ থেকে মোটা টাকা আত্মসাৎ করে। বুঝলাম। আচ্ছা, তোমরা আর একটা কার অ্যাকাউন্ট ট্রেস করেছিলে না? গগন ঘোষ স্যার। এনি আপডেট? আজ সকালে গিয়েছিলাম, তবে পাইনি। কাল আবার যাব। যাও দেখো এই গগন ঘোষই আবার এই ডিজিটাল অ্যারেস্ট র্যাকেটের কিংপিন কিনা। রাইট স্যার। না মাইনি ম্যাডাম, আমি ডিজিটাল ব্যাপারে কিছু জানি না। তাই? তাহলে লোকজনকে ভয় দেখিয়ে তোলা টাকা ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে কি করে? কি হলো, চুপ করে আছো কেন? আমি জানি না ম্যাডাম। না, থানায় নিয়ে গিয়ে পিটিয়ে চামড়া না তুললে দেখছি পেট থেকে কোনো কথা বেরোবে না। বলছি ম্যাডাম, বলছি আমার অ্যাকাউন্টে আমি ভাড়ায় দিয়েছিলাম। ভাড়ায় দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি দীপক পুরকায়স্থ বলে কাউকে চিনতে? এন্টালিতে থাকতো, ফাস্টফুডের দোকান চালাতো। না ম্যাডাম, আমি জানি না। বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ভাড়া দিতে গেলে কেন? বলেছিল ভাড়ায় দিলে মাসে মাসে আমি প্রচুর কমিশন পাবো। কে বলেছিল? আশিস। কে আশিস? আশিস পাঠক। কোথায় বাড়ি? জানি না। মারবো টেনে এক থাপ্পড়। ইয়ার কি মারার জায়গা পাও না? চেনো না, জানো না, অথচ নিজের অ্যাকাউন্টটাকে ভাড়া দিয়ে দিয়েছো। আসলে আমার সঙ্গে বন্ধুত্ব ছিল যে। কিভাবে বন্ধুত্ব হলো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপর? রোজ প্রথম দিকে চ্যাট হতো, তারপরে আমরা ফোনে কথা বলতাম। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে, দিয়ে দিচ্ছি। অদ্ভুত ব্যাপার স্যার। ভিকটিম মনোজ বাবুকে যে দুটো নাম্বার থেকে মেসেজ করে ইউপিআই ডিটেলস পাঠানো হয়েছিল, গগন ঘোষও একই দুটো নাম্বার দিয়েছে। ওই নাম্বার দুটো কার নামে রেজিস্টার্ড আছে? একটা জনৈক রোহিত শর্মার নামে, আরেকটা আশিস পাঠকেরই নামে। এই রোহিত শর্মার ঠিকানা কি? মালব্যনগর, দিল্লি। আর আশিস পাঠক? সোনারপুর। স্ট্রেঞ্জ। কি হলো স্যার? দিল্লির কারো ডকুমেন্টস দিয়ে তোলা সিম কার্ড সোনারপুরের আশিস পাঠক কেন ব্যবহার করছে? তাই তো। আচ্ছা, নাম্বার দুটো অ্যাক্টিভ আছে এখনো? না স্যার, সুইচড অফ। জানতাম। তার মানে কাজ হাসিল হওয়ার পরেই নাম্বার দুটো বন্ধ করে দেওয়া হয়েছে, আর নয়তো সিম কার্ড দুটো ডিস্ট্রয় করে ফেলেছে। আচ্ছা, মোবাইল নম্বর দুটোর লাস্ট টাওয়ার লোকেশন কি দেখাচ্ছে? বারুইপুর স্যার। 5 দিন আগে প্রায় কাছাকাছি দুটো নাম্বারই অ্যাক্টিভ ছিল স্যার। আশিস পাঠক যে ডকুমেন্টস দিয়ে সিম তুলেছে তাতে কি ঠিকানা দেওয়া আছে? বারুইপুর স্যার, মল্লিকপাড়া। আজকেই ফোর্স নিয়ে যাও। রাইট স্যার। আচ্ছা, এটা কি বারুইপুর মল্লিকপাড়া? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? এখানে আশিস পাঠক বলে কেউ থাকে? হ্যাঁ থাকে থাকে, ওই উত্তর দিকে একটা পুকুর আছে দেখুন না, ওর পাশের বাড়িটা। ওকে, থ্যাংক ইউ।
লোকটা পালাচ্ছে কেন? এ কি পালিয়ে যাচ্ছে তো, চলুন ধরতে হবে। পালাচ্ছিলি কেন? আমার একটা কাজ পড়ে গেছিল ম্যাম। কাজ পড়ে গেছিল? হ্যাঁ, কাজ পড়ে গেছিল। মারবো রে এক চর। বল কে তুই, বল। কি হলো? কথা কানে যাচ্ছে না? বল কে তুই? কি হলো? কথা কানে যাচ্ছে না? বলতে বলছি তো নাকি? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল কে তুই। যদি না বলিস থানায় নিয়ে গিয়ে কিন্তু আগা 5 তলা চাপকাবো। হ্যাঁ, এই কার্ডটা এই লোকটা দৌড়াবার সময় পড়ে গেছিল ম্যাডাম। আশিস পাঠক, তোমার খেল খতম। ম্যাডাম এই দেখুন। দেখি। মাই গড, তার মানে পান্ডে। ইয়েস ম্যাডাম। এই সব মালপত্রগুলো সিজ করতে হবে। ওকে। আর ওকে থানায় নিয়ে চলো। ওকে ম্যাডাম। বস, বস এখানে। কি হলো? কি কথা কানে যাচ্ছে না? বসতে বলা হচ্ছে না। বস। কি হলো? কথা কানে যাচ্ছে না? বস। এই আমাদের সেই গুণধর আশিস পাঠক? হ্যাঁ স্যার। দেখলাম তো আস্তানা থেকে কি কি সিজ হয়েছে। তা হ্যাঁ রে, হঠাৎ মাথায় এসব সাইবার জালিয়াতির ভূত চাপলো কেমন করে? নিজেই এসেছিলি এই লাইনে নাকি কারুর পাল্লায় পড়ে? আমি নির্দোষ স্যার। চাপকে না পিঠে ছাল তুলে ফেলবো জানিস? সমস্ত রকমের প্রমাণ তোর বিরুদ্ধে। তোর আস্তানা থেকে কি কি সিজ হয়েছে সবকিছু জানি আমরা।
মিথ্যে কথা বলে নিজের বিপদ বাড়াস না। আর বাঁচার কোনো পথ নেই রে আশিস। আর কোনো বাঁচার পথ নেই তোর। এখনো সময় আছে, বলে ফেল। বল বল বল। বলছি কবে থেকে সব লোক ঠকাবার কারবারে হাত পাকিয়েছিস? বল বলছি। কোথায় শিখেছিস তুই এসব? কে কে আছে তোর দলে? বল বলছি, বল। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম ম্যাম। জয়েন্ট ক্লিয়ার করে ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছিলাম। ভেবেছিলাম আইটি ইঞ্জিনিয়ার হব, কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। কেন? অনেক ছোটবেলায় বাবা মারা যায়। তারপরে মা পাশের বাড়িতে কাজ করে কোনোভাবে আমাকে মানুষ করে, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার মতো যে টাকা দেওয়া, সেটা মায়ের পক্ষে সম্ভব ছিল না। তারপর উচ্চ মাধ্যমিক পরে আমি একটা কম্পিউটার সেন্টারে বেয়ারের কাজ নিই। তাতে বেশ সুবিধাই হয় আমার। বাড়িতে কিছু টাকাও দিতে পারছিলাম, আর পাশে পাশে অফিস আওয়ারে দেখে দেখে কম্পিউটারের কিছু খুঁটিনাটি শিখে নিচ্ছিলাম। তারপর তো এলো স্মার্টফোনের যুগ। হাতের মুঠোয় ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। আর সেই সোশ্যাল মিডিয়ার সূত্রেই আমার সাথে আলাপ হয়েছিল কার? রোহিত শর্মার সাথে। আরে ইয়ার, তোমাকে আর্জেন্ট দরকার বলেই তো দিল্লিতে ডেকে পাঠালাম। আরে সত্যি তোমাকে আমাদের খুব দরকার দোস্ত। আমি যদি আপনাদের কাজে আসতে পারি তাহলে তো খুব ভালোই হয়। শোনো, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি। সবাই সবার কাজে লাগবে, আমরা একসাথে কাজ করব। হ্যাঁ, কিন্তু কাজটা কি? তুমি রোকরা কামাতে চাও তো? রোকরা? আরে দাদা, রুপিয়া বোঝো না, টাকা টাকা। হ্যাঁ, সেটা কে না কামাতে চাই বলুন তো। শোনো, তাহলে আমার কাছে একটা লাজবাব স্কিম আছে। কি স্কিম? ডিজিটাল অ্যারেস্ট। নাম তো শুনেছো ডিজিটাল অ্যারেস্টের? হ্যাঁ, আজকাল বেশ শোনা যাচ্ছে ওটা। তুমি জানো কাজটা কি? না, সেটা ঠিক জানি না। ওটাই আমাদের হাতিয়ার। প্রচুর মাল কামাতে পারবে, লাইফ একেবারে বদলে যাবে। কিন্তু দাদা, আমি তো কম্পিউটার ছাড়া টেকনিক্যাল ব্যাপারটা সেরকম জানি না। আরে আমি তো আছি, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে দাদা। তারপর দিন থেকে রোহিত আমাকে নিজে সব ট্রেনিং দেওয়া শুরু করে, আর সাথে ছিল তার ডান হাত মুন্না। ওরা দুজন মিলে আমাকে বুঝিয়েছিল
কিভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে বয়স্ক মানুষদের ভয় দেখানো যায় আর তাদের থেকে টাকা লুট করা যায়। তারপরে হ্যাঁ রোহিত ভাই বলো। আরে ইয়ার সো গিয়া ক্যা, এত তাড়াতাড়ি তোমরা কেন ঘুমিয়ে পড়ো? আরে না না বলো। শোনো, আমি দিল্লিতে সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে নিয়েছি, এখন বাকি কাজ তোমায় কলকাতায় বসে করতে হবে। বাকি কি কাজ বলো তো? শোনো, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে যাদের কাছ থেকে তুমি টাকা তুলবে তাদের টাকা ডিরেক্ট আমাদের অ্যাকাউন্টে ঢুকলে আমরা কিন্তু ফেসে যাব। এই রে, তাহলে শোনো, অনেক আদমি আছে যারা কিছু কমিশন পেলে পরে তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো ভাড়া দেয়। দেয়? হ্যাঁ দেয় দেয় দেয়। তুমি এক কাম করো, তুমি এই তোমার কলকাতাতে তোমার আশেপাশে 2-4 জন লোক জোগাড় করো ও তাদেরকে কিছু কমিশন টমিশন দিয়ে তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো ভাড়াতে নিয়ে নাও। ওকে। সেন্টারের কাজে মাঝে মধ্যে ইন্টালি যেতাম, আর খিদে পেলে দীপকদার দোকান থেকে রোল চাউমিন এইসব খেতাম, আর সেই সূত্রেই আমার দীপকদার সাথে আলাপ। ওকে আমি কমিশনের লোভ দেখিয়ে টোপ দিতেই ও এক কথায় রাজি হয়ে যায় ওর অ্যাকাউন্ট দিতে। গগন ঘোষকে তুলেছিলাম ফেসবুক থেকে, আর ওকেও কমিশনের লোভ দিতে ও এক কথায় রাজি হয়ে যায় ওর অ্যাকাউন্ট ভাড়ায় দিতে। তারপর আরে ইয়ার, এত পয়সা খরচা করে কি তোমাকে এমনি এমনি দিল্লিতে ডেকে আনলাম? শোনো, এবার শুরু হবে আমাদের ডাইরেক্ট অ্যাকশন, মানে ফুল অ্যাটাক। বিলকুল। শোনো, আমরা একটা ডেটাবেস তৈরি করেছি। কিসের ডেটাবেস? সিনিয়র সিটিজেনদের। আরে মানে ওই বুড়ো বুড়ি? বুদ্ধা বুদ্ধি। আরে আজকাল ইয়ং ছেলেপুলেরা অনেক অনেক টেক সেভি, ও খুব সিয়ানা আছে, তাই আমাদের টার্গেট হবে বুদ্ধা বুদ্ধি। আচ্ছা, তারপর? তারপর তারপর তুমি ও ডেটাবেস দেখে টার্গেটকে ভিডিও কল করবে। কখনো বলবে তুমি কাস্টমস আছো, কখনো বলবে তুমি ইডি, কখনো বলবে তুমি সিবিআই। হ্যাঁ, তারপরে ওই হেরোইন পার্সেল জব্দ করার গল্প করিয়ে নিয়ে তার পরের দিন আমি ইউনিফর্ম পরে পুলিশ সেজে ও টার্গেটকে ডিরেক্ট ভিডিও কল করব। আরে বাস বুঝে গেছি সব একদম। শোনো, আধা ভয় তুমি দেখাবে, বাকি আধা আমি। রাইট বস। তাহলে চলো ওপরওয়ালার নাম নিয়ে আমরা শুরু করি। কলকাতায় ফেরার পরের দিন থেকেই আমি অপারেশন শুরু করে দিই, আর একের পর এক বুড়ো বুড়িকে ফাঁসাতে থাকি। আর আমাদের দুটো ভাড়া করা অ্যাকাউন্টে ঢুকতে থাকে মোটা মোটা টাকা। আর তারপর সেদিন মনোজ রায়। আপনি? আমি মুম্বাইয়ের ফোর্ট পুলিশ স্টেশন থেকে বলছি। পুলিশ স্টেশন? আজ সকালে এখানকার কাস্টম ডিপার্টমেন্ট একটা পার্সেল সিজ করেছে। ওই পার্সেলের ভেতরে হেরোইন পাওয়া গেছে মনোজবাবু, আর সেন্ডার হিসাবে আপনার ছেলের নাম ঠিকানা দেওয়া আছে। আমরা কলকাতায় গিয়ে আপনাকে অ্যারেস্ট করব, নাকি আপনি মুম্বাই এসে আমাদের কাছে সারেন্ডার করবেন? আমি এই বছর জেল কাটতে চাই না স্যার, কিছু একটা করুন স্যার। चल चल, माफ कर दीजिए सर, माफ कर दीजिए, मैंने कुछ नहीं किया। बाबा, बाबा को हमारे बचाओ। কে যাচ্ছে ওটা? ওটা কার গলা? আপনার ছেলের গলা চিনতে পারছেন না? ওকে আমরা ধরে এনেছি। আপনি টাকা না দিলে কিন্তু আমরা এনকাউন্টার করে দেব। বাকি কাজটা রোহিত আর মুন্নাই করেছিল। এইভাবেই আমরা কাজ করতাম। এখন পর্যন্ত মোট কত টাকা তুলেছিস? ওইসব হিসাব রোহিতই রাখতো। তাও ধরুন ওই 2-2.5 কোটি তো হবেই।
সানি, স্যার। আজই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করো। ওই রোহিত আর মুন্নাকে আমার চাই, যত তাড়াতাড়ি সম্ভব। পারলে পাতাল থেকে টেনে বার করো। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন। রাইট স্যার। আমার খোয়া যাওয়া 57 লাখ টাকার মধ্যে 45 লাখ টাকা আপনাদের দৌলতে ফেরত পেয়েছি অফিসার। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না না, এটা তো আমাদের ডিউটি। আসলে আমরা সেকেলে মানুষ তো। শুনুন, সেকেলে হন বা একেলে, একটু চোখ কান খোলা রাখতে হবে, খবরাখবর রাখতে হবে, বুঝেছেন? আপনারা এই বয়সে স্মার্টফোন ব্যবহার করেন, ইউপিআই ব্যবহার করে টাকা পয়সা ট্রানজাকশন করেন, আর এই সমস্ত বোগাস ডিজিটাল অ্যারেস্টের কথাবার্তা সম্বন্ধে জানেন না। ভুলটা আমাদেরই হয়েছিল অফিসার। এবার যে ভুলটা সংশোধন করতে হবে মনোজবাবু, নিয়মিত টিভি দেখতে হবে, খবরের কাগজ পড়তে হবে, আর কোনো ডাউট হলে বা মনে কোনো প্রশ্ন জাগলে ইমিডিয়েটলি চেনা পরিচিত কাউকে বা পুলিশকে জিজ্ঞাসা করে ভেরিফাই করে নিতে হবে। আর একটা জিনিস বুঝেছি অফিসার, যতদিন ওই সীমান্তে সেনা আর সমাজে আপনাদের মতো অতন্দ্র প্রহরী রয়েছে, ততদিন আমরা ভারতীয়রা সব দিক থেকে সুরক্ষিত। বিশেষ করে আমাদের মতো সিনিয়র সিটিজেনরা। তাই আপনাদের স্যালুট জানাই।